আমি কোনো কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিব না, কোনো আমার কোনো ইন্টেনশনই নাই যে মানুষরে নিয়ে দুনিয়ার উল্টা পাল্টা কথা বলে যাওয়ার। আমার পার্সোনালিটিটা ওরকম না যে যারা হচ্ছে কিছু মানুষ থাকে, আই নো হ্যাঁ, কিছু মানুষ থাকে যারা বেনিফিটের জন্য অন্যদের ক্ষতি করার ব্যাপারে দুইবার ভাবে না, এরকম মানুষ থাকে। বাট আনফর্চুনেটলি আই এম নট ওয়ান অফ দোজ যারা হচ্ছে নিজের বেনিফিটের জন্য আরেকজন অন্য মানুষের ক্ষতি করতে খুবই থাকবে আর কি। সো সেজন্য আমি সবসময় কথা বলার ব্যাপারে ইভেন আমি যখন চিন্তা করি তখন আই ট্রাই যে আমি যাতে অন্য মানুষদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা বা সম্মানটা রেখে কথা বলতে পারি। সো ট্রাই আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যে আমি কাউকে যাতে ওই ডিসহার্ট বা কাউকে যাতে কোনোভাবে অসম্মান না করি, ঠিক আছে? আমার অসম্মান করার আসলে কোনো উদ্দেশ্য নাই, ইচ্ছাও নাই। আমি জাস্ট হচ্ছে আমার মাঝে মাঝে অবাক লাগে যে হ্যাঁ ফেরদৌস হচ্ছে আমাকে, এটা কোন ফেরদৌস? এটা কি ইউনিভার্সিটির ফেরদৌস? সে কি আমাকে ফেরেশতা রাখতেছে? নো, আই এম নট এ সেন্ট অ্যান্ড ইউ আর এন্ট এইদার। সো এখানে কাউকে সাথী সন্ন্যাসী ভাবার আসলে কোনো কারণ নেই আর কি। আচ্ছা, আমি আমার যা পয়েন্ট মেক করার আমি হয়তো বলি, কারণ অনেক হেভি লাগতেছে। অনেক দিন ধরে দেখা যাচ্ছে থাকে না যে আমার ব্যাপারে আজে বাজে আলতু ফালতু কিছু একটা বলে যাইতেছে মানুষ, অ্যান্ড আই এম লাইক দেখতেছি এবং আচ্ছা ঠিক আছে বলতেছে বলুক, যার যেরকম রুচি সে সেভাবে করে বলবে, আমার তো এগুলো নিয়ে এত ভাবার কিছু নাই। সো আই এম লাইক আচ্ছা ঠিক আছে, মানুষ যা বলার বলুক। বাট যখন আমি ইম্প্যাক্টগুলো দেখি, যখনই আমি দেখি হচ্ছে যে এইটার ইম্প্যাক্টগুলো আমার উপর এমনভাবে আসে যে আমার ব্যাপারে যাই শুনে না কেন সেটা হচ্ছে আমার কাছে এসে বলা শুরু করে, সেই ধরনের কথাবার্তাগুলো আমাকে শোনানো শুরু করে যে হ্যাঁ তোমার ব্যাপারে তো ওইটা শুনছি, তোমার ব্যাপারে অমুক শুনছি। অ্যান্ড আই এম লাইক যে ওকে ফাইন, তুমি আমার ব্যাপারে এগুলো শুনছো, আমার এই ব্যাপারে যা শুনছো এটা এসে আবার আমাকেই বলার কি আছে, দরকার তো নাই। দেন আফটার সাম টাইম আমি কাইন্ড অফ বুঝি যে এই মানুষগুলো না কাইন্ড অফ প্লট করা থাকে, যে ধরো আমার কাছে এসেই বলতে হবে যে আমার ব্যাপারে সে এটা শুনছে, তাকে কাইন্ড অফ শিখাই দেয় যে আমার কাছে এসে যাতে বলে যে হ্যাঁ উমামা তোমার ব্যাপারে আমরা এইটা শুনছি, বাট না আমি তো বিশ্বাসই করি না এটা তোমার ব্যাপারে বলতে পারে, বাট হ্যাঁ আমি এটা শুনছি, এটা আমি তোমাকে জানাই দিয়ে গেলাম আর কি। এইটা হচ্ছে বলে এটা ইট সাউন্ডস সো ফানি এবং ইট সাউন্ডস এক্সট্রিমলি ফানি, এবং মনে করে যে আমি কিছু বুঝি না, যেন আমি খুব একটা বোকা মানুষ, কিছু বুঝি না, সাথে সাথে হচ্ছে আমি তাকে খুব কনসোল করা শুরু করে দিও। বাট a lot of these things actually happen in every day এবং আমার লিটারালি এখন এসে মনে হয় যে না মনে হয় যে মাঝখানে মনে হচ্ছে না কিছু কথা বলা উচিত, আমার ভাবি যে থাক দরকার নেই এত কিছু। আসলে গত 1 বছর তো বাংলাদেশের মানুষের জন্যই তো অনেক বেশি টার্মোয়েল গেছে, অনেক বেশি মেন্টাল স্ট্রেস গেছে। সো এই যে একটা ইউনিফাইড জার্নি আমরা গেছি জুলাই আগস্ট মাসে, সারা বাংলাদেশের মানুষই আমরা একটা সেম পেজে ছিলাম। সো হোয়াই স্ট্রেচ দ্যাট থিং? দরকার কি এখন এসে এগুলাকে ফার্স্ট স্ট্রেচ করার? কোনো দরকার নাই তো। বাট এখন এসে আমি যেটা খেয়াল করছি পুরো জিনিসটা না আমার উপরে হেভি হয়ে যাচ্ছে, আমার উপরে অনেক বেশি হেভি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আচ্ছা গত জুলাই আগস্ট মাসে তো আমরা বিশাল একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি, সবাই একসাথে গেছি, আমি কমেন্ট আর পড়তেছি না, খুবই ডিস্ট্রাক্টিং। তো গত জুলাই আগস্ট মাসে তো আমরা সবাই আসলে একটা সিমিলার জার্নির মধ্য দিয়ে গিয়েছিলাম, তাই না? আমরা আমার একটা না ওই যে সময়টা, ওই যে একটা আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই গেছিলাম, আমার না ভিতর থেকে একটা শ্রদ্ধা সম্মান এই দেশের মানুষের ওই যুদ্ধটার প্রতি আছে,
বিকজ আই হ্যাভ সিন যে আমি যখন ছাত্র ফেডারেশন করতাম তখন এরকম অনেকবার হয়েছে যে আমরা রাস্তায় মিছিল করছি, 30-40 জনের মিছিল, প্রেস ক্লাব থেকে নিউ বাইতুল মোকাররমের মসজিদ হয়ে স্লোগান দিতে দিতে আমরা আসতেছি ওই রাস্তা দিয়ে, এবং আমরা তখন স্লোগানের সময় বলতাম যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, তারপর এরশাদ গেছে যে পথে, হাসিনা যা গেছে সেই পথে, এই ধরনের কথাবার্তা আমরা বলতাম। বাট নট ইন মাই লাইফ, আমি কখনো ইমাজিন করি নাই, যে আমি কোনো ভাবিই নাই আমার জীবনে এই ধরনের কোনো দৃশ্য আমি দেখব যেদিন একটা সাধারণ মানুষ, একটা ছোট শিশু, সে এই স্লোগানগুলো দিতে দিতে তারা জীবন দিয়ে দিবে। আমরা কখনোই আমি ভাবি নাই। তো যখন এই জুলাই আগস্ট মাসে চোখের সামনে এভাবে দেখতেছিলাম যে এই ঘটনাগুলো ঘটতেছে এবং মানুষ জীবন দিচ্ছে, তুমি সাধারণ মানুষ, শ্রমিক, সাধারণ জনতা, যাদেরকে আমরা কখনোই ভাবি না যে তারা কখনো রাস্তায় মিছিল করতে পারে, ওই মানুষগুলো জীবন দিয়ে দিচ্ছে, তখন না মানে কিছুটা হয়ে গেছে। মানে আমি টের পাচ্ছিলাম যে এই জিনিসটা না আমি আর পারছি না। এই পুরো এক্সপিরিয়েন্সটা মানে এত বেশি ওভারওয়েমিং, এত বেশি ওভার পাওয়ারিং ছিল যে জুলাই আগস্টের ওই শেখ হাসিনা পালায় যাওয়ার পরে ওই যে ঘটনাটা, এটা আমার উপর লিটারালি আইসা যেটা বলে না ভর করে, আমি সম্পূর্ণ হচ্ছে যে এমবডিড হয়ে গেছি এই অভ্যুত্থানের মধ্যে। এটাই একদমই জিস্ট, এটাই আসলে আমি কেন এই একটা বছর এই জায়গায় ছিলাম, এটাই একটা কারণ, একমাত্র কারণ, যে জুলাই আগস্ট মাসে আমি যে মানুষকে সাফার করতে দেখছি এবং মানুষকে যে ফাইট করতে দেখছি, ও মাই গড, আমি যে মানুষকে, একদমই সাধারণ মানুষকে ফাইটটা করতে দেখছি, এইটাই আসলে মূল কারণ যে আমি একটা বছর টিকে ছিলাম, একটা বছর ছিলাম নানান কিছুর মধ্যে। হয় গভর্নমেন্টের সাথে সমালোচনা করতেছি, কখনো গভর্নমেন্টকে হচ্ছে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছি, মানে অ্যা লট অফ থিংস, যেটা চেষ্টা করতেছিলাম কারণ আমরা একটা স্বপ্ন দেখছিলাম, মানে একটা কম্বাইন্ড ড্রিম, যে এই দেশটা এরকম হবে, এতগুলো মানুষ মারা গেছে এই দেশের জন্য, এই দেশটা তো কিছু একটা, আমার কোনো না কোনো দিকে এই দেশটাকে নিয়ে যেতে হবে। তো 5 আগস্টের পরে ফর দিস অবভিয়াস রিজন আমি এখানে আরিফ ভাই আছেন, আরিফ ভাইয়া জানেন, তখন আমি ফেডারেশনের সাথে কথা বলি যে আমি আসলে পারতেছি না, অনেকগুলো দেয়ার মেনি আদার রিজনস, বাট আমি আসলে এই চিন্তাটা দিয়ে অনেক বেশি ওভার পাওয়ার্ড হয়ে গেছিলাম যে এই দেশটাকে তো আসলে এখন অনেক বিগার কিছু দিতে হবে। তো সেই জায়গা থেকে আমি ফেডারেশন থেকে স্টেপ আউট করে কিছুদিন দেখা যায় ইন্ডিপেন্ডেন্টলি আমি তখন কাজ করা শুরু করি। তখন আমি বৈষম্যের সাথে কাইন্ড অফ ডিসকানেক্টেড ছিলাম, অ্যাকচুয়ালি আমি ডিসকানেক্টেড ছিলাম। তার বলতে গেলে আগস্টের 10 তারিখ 15 তারিখের পরেই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার থেকে কিছুটা ডিসকানেক্টেডই হয়ে পড়ি, খুব একটা আমি যোগাযোগ ওদের সাথে ছিল না। একটা তো হচ্ছে আমাকে ওরা কোনো কিছুতেই ডাকতো না, একদমই চেষ্টা করতো আমাকে দেখলেই হচ্ছে কোনোভাবে সাইডলাইন করে দেয়ার, কারণ সম্ভবত আমি হচ্ছে প্ল্যাটফর্মটা বন্ধ করে দিতে বলছিলাম। এটার কারণে হচ্ছে আমাকে যেভাবেই হোক চেষ্টা করতো যে আমি যাতে কোনোভাবেই কি বলে ক্যামেরা ফুটেজের মধ্যে আসতে না পারি। সো আই ওয়াজ লাইক যে শেখ হাসিনা পড়ে গেছে, আমার আর এটা নিয়ে কোনো চিন্তার নাই, সো আই ফ্রি, যে আমার আর কোনো এগুলো নিয়ে প্যারা নেই যে আমাকে ক্যামেরায় কতটুকু দেখা গেল, কোন স্পেসের মধ্যে আমি কতটুকু আছি, সো এগুলো নিয়ে আমি প্যারা নেই, পুরোপুরি বন্ধ করে দিই আর কি। তো প্রথমত আসি কেন আমি প্ল্যাটফর্মটা বন্ধ করে দিতে বলি। তো যখন এই জুলাই আগস্ট মাসে আন্দোলন হচ্ছে, আমার তো খুব ভালোভাবে মনে আছে যে ভাই এই সমন্বয়ক বা এই যে একটা বডি তৈরি হয়েছিল 52 জন সমন্বয়ক, আরেকবার 62 জন সমন্বয়ক, পরে এটা বেড়ে আবার 158 জন সমন্বয়ক হয়েছে, এই বডিগুলার না আসলে সেই অর্থে ফাংশন করতেছিল না। এগুলো আমরা আন্দোলনের সময় অনেকভাবে টের পাচ্ছিলাম, কারণ অভ্যুত্থানটা এতটা স্বতঃস্ফূর্তভাবে জেনারেটেড হচ্ছে, সবাই এতটা স্বতঃস্ফূর্তভাবে মাঠে নামতেছে, যে যেভাবে পারে কানেক্টেড হচ্ছে, খুবই ইন্টারনাল সার্কেলগুলোতে কানেক্টেড হচ্ছে। সো ইউ ডোন্ট নো যে আসলে কোন দিক থেকে কোন মুভমেন্টটা অর্গানাইজ হচ্ছে। তবে হ্যাঁ, সমন্বয় টার্মটা ওই সময় কিছুটা দরকারি ছিল, যাতে একটা মানুষকে আমি যদি বিপদে পড়ি তাহলে ওই মানুষটাকে কল দিয়ে আমি হচ্ছে যাতে কানেক্ট করতে পারি। বাট
যেটা হয়েছে 5 আগস্ট পর্যন্ত এই লিস্টের বেশিরভাগ মানুষকে আমি রিচ করতে পারিনি ফর সাম রিজন। আমি হয়তো রিচ করতে পারিনি, বাট হয়তো অন্যরা পারছে। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি সমন্বয়ক লিস্টে যারা আছে তাদের তুলনায় সমন্বয়ক লিস্টের বাইরে যেসব সাধারণ মানুষ ছিল, যেমন খুবই সাধারণ মানুষ বা চাকরিজীবী যারা, তাদের হেল্পটা তুলনামূলক অনেক অনেক বেশি পাইছিলাম। তো 5 আগস্টের পরে যখন হচ্ছে বিশেষ করে 5 আগস্ট আমরা বিশাল র্যালি ট্যালি করলাম, গণভবনে গেলাম, এরপর রাতের বেলা দেখলাম যে এইসব অনেক কাহিনী চলতেছে। তারপর আবার পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয় পরিচয়ে নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে। সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কি ব্যাপার, গতকালকে পর্যন্ত তো মানুষ সমন্বয় পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না, আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয়ক পরিচয়, এখানে গিয়ে চাঁদাবাজি করতেছে, ওখানে গিয়ে দখল করতেছে। সো হোয়াই ইজ দিস, মানে এই জিনিসটা তো এরকম হচ্ছে। মানে এবং আমাদের তো কিছুটা হিস্টোরিক্যাল রিডিংস আছে, ধরেন মানে আমার 1971 মুক্তিযুদ্ধের রিডিংসটা আমার কিছুটা জহির রায়হান, তারপর হুমায়ুন আহমেদ আর আখতারুজ্জামান ইলিয়াস পড়ে তৈরি হয়েছে। তো ইলিয়াসের যে একটা ধরন, ইলিয়াসের যে একটা খোয়ারি বই ছিল, মানে খোয়ারি বইয়ে আওয়ামী লীগের যে রক্ষী বাহিনী তারা গিয়ে জায়গায় জায়গায় দখল করা শুরু করে। তো আমার মনে হচ্ছে যে কি ব্যাপার, এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি, আস্তে আস্তে সব জায়গায় গিয়ে দখল করবে এরা। সো হোয়াট এভার, সেটা সমন্বয়ক বাহিনী হয়তো ওভাবে অস্ত্র দিয়ে হয় নাই, বাট যেটা হয়েছে যে ওই সময় আমি আমার ফ্যামিলির সাথে ডিসকাস করছিলাম, আরো পরিচিত কয়েকজনের সাথে ডিসকাস করছিলাম যে কি করা যায় বা কি পরিস্থিতি, সবাই কি মনে করে।